নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রতিশ্রুতি। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে ভারতের সঙ্গে আমরা পানি হিস্সা আদায় করব। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জামায়াতের। সরকার গঠন করতে পারলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার। নির্বাচন কমিশনকে কর্তব্য সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই, বাইরে কাউকে আমরা জানাবো না। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রাম ৯ আসনে জামায়াত এবং নাটোর ২ এনসিপি প্রার্থীর আপিল নামঞ্জুর ইসির। আদালতে যাওয়ার ঘোষণা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানি। টেকনাফে এবার মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের। গুরুতর অবস্থায় হাসপাতালে। গুলি আতঙ্কে ঘর থেকে বের হওয়া বন্ধ সীমান্তবাসীর, সতর্ক বিজিবি। জুলাই অগাস্ট হত্যা মামলায় সালমান আনিসুলের বিচার শুরুর আদেশ। আগামী ১০ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ। ফোনালাপ এআই জেনারেটেড, দাবি আসামি পক্ষের। ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পারছি না, বর্তমানে ২৫০০ টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এটা দেখার তো কেউ না। রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, মিলছে না চাহিদার অর্ধেক এলপিজিও। ঋণপত্র খোলা ও আমদানি জটিলতায় নজিরবিহীন সংকট। ক্রেডিট সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। সরকার বিরোধী আন্দোলনে ইরানে নিহতের সংখ্যা ছাড়ালো ৫০০। বিক্ষোভ নিয়ন্ত্রণের দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর। হামলার হুমকির পর আলোচনার প্রস্তাব তেহরানের, দাবি ট্রাম্পের। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্তব্য করেন তিনি। ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করারও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আলাদা কর্মসূচিতে দলের নেতারা জানান, বেগম খালেদা জিয়ার প্রেরণায় বিএনপিকে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও দেশে রাজনৈতিক হত্যা অব্যাহত আছে। বিশেষ করে রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন রাজনীতিকরা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীবাড়ি এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে বলেও জানান মির্জা ফখরুল। পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। এদিন জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও শোক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বেগম জিয়ার প্রেরণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন। বেগম জিয়া চিরদিন অম্লান হয়ে চলুক আমাদের মধ্যে, উজ্জ্বল শিখা হয়ে। আমরা যেন তার আদর্শ, তার চিন্তা চেতনা এবং তারই যে যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন একটি কথা, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাকে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে। এছাড়া রাজধানীর শেরে বাংলা নগরে এক আলোচনায় যোগ দেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য। জানান, সরকার ও বিরোধী দল উভয়ের উপরই শ্রমিক অধিকার নিশ্চিতের দায়িত্ব বর্তাবে।
মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে জামায়াত। এ বিষয়ে ইসি ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জনগণের কাছে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে। জামায়াত সরকার গঠন করতে পারলে প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার করেন আমির। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারোস আইজাপস। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠকে উঠে আসে জাতীয় নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যু। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি দৃশ্যমান হবে। প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনাও করেন তিনি। আমাদের এই কনসার্নগুলো এইটা মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো। প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই 2 অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই, বাইরে কাউকে আমরা জানাবো না। কিন্তু যদি আমরা সমাধান না পাই, তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে, আমরা জানাবো। এ সময় জাতীয় নির্বাচন ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে। এর আগে সকালে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এছাড়া বাতিল হয়েছে আরও 12 জনের প্রার্থিতা। তৃতীয় দিনে 35টি আপিলের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 19 জন। স্থগিত ও প্রত্যাহার রয়েছে 3টি আপিল। তৃতীয় দিনে শুনানি হচ্ছে মোট 70টি আপিলের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর মধ্যে জামায়াতের 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে 3 দিনে 3 জন প্রার্থিতা ফিরে পেলেও দ্বৈত নাগরিকত্বের জালে আটকে যান চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। যাচাই বাছাইয়ে বাদ পড়েন জাতীয় পার্টির 35 জন সম্ভাব্য প্রার্থী। 3 দিনের শুনানিতে 19 জন প্রার্থিতা ফিরে পেলেও মনোনয়নপত্র বাতিল হয় 4 জনের। এর মধ্যে দল দুটির পক্ষ থেকে অভিযোগ এলো সবার জন্য সমান আচরণ করছে না ইসি। কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারের স্বাক্ষরের তথ্য প্রমাণ করতে না পারায় অনেকের প্রার্থিতা বাতিল করেছে ইসি। একটা গ্রাউন্ডে আমাদের মনোনয়নপত্র বাতিল করছে। গ্রাউন্ডটা হলো 1% ভোটারের যে সমর্থন থাকে সেটা ওনাদের রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের তথ্য অনুযায়ী তিনি যে বাতিল করছেন সেই অনুযায়ী যে এটা সঠিক হয় নেই। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য। আপনারা নির্বাচন কমিশন কোনো রকমের ইম্পিডিমেন্ট তৈরি করবেন না। এদিকে ঋণ খেলাপির দায়ে খাগড়াছড়ি আসনের প্রার্থী দিনময় রোয়াজার প্রার্থিতা সকালে বাতিল হলেও পুনরায় ঋণের দায় মুক্তির তথ্য প্রমাণ করতে পারায় প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। ঋণ 1 টাকাও আসে কিনা, তো আমি বললাম যে না, এটা হয়তো ক্রেডিট কার্ড চার্জ। যেহেতু আমি এনওসি দিয়েছিলাম, শেষে ওনারা নামঞ্জুর করেছিলেন। আমি তৎক্ষণাৎ ব্যাংকের সাথে যোগাযোগ করে আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট আনলাম, ওনারা সন্তুষ্ট হয়েছেন। ইসিতে আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু, 35 জনের শুনানি শেষে দুপুর 1টায় এতে যা নির্বাচন কমিশন তারা বিরতিতে যায় এবং বিরতি শেষে 1 ঘন্টা পর আবারও শুনানি শুরু হয়েছে 2টা থেকে। এখন চলছে শুনানি। নির্বাচন কমিশন পক্ষে বিপক্ষে দুজনেরই মতামত শুনছেন, বিশেষ করে যারা আপিল করেছেন তারা এবং রিটার্নিং কর্মকর্তার পক্ষে যারা এসেছেন, যারা মূলত তাদের প্রার্থিতা বাতিল করেছিলেন। দুই পক্ষের আপিল শুনানি শোনার পরে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিচ্ছেন, যেখানে গ্রহণযোগ্য মনে করছেন তাদের
মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করছেন এবং বাকি জনের নাম মঞ্জুর করছেন। অর্থাৎ কমিশন তাদের কাজটি করে যাচ্ছেন। তবে বড় দুইটি দলের পক্ষ থেকে এসে কিন্তু অভিযোগ করেছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা রাখছে না, তাদের নিরপেক্ষতা রাখছে না। মাঠ পর্যায়েও সকলের জন্য যে সমান সুযোগ সৃষ্টি করা, যেটি বারবার বলে আসছে নির্বাচন কমিশন, সেখানে কিছুটা ভাটা পড়েছে। যার কারণে তারা বলছে যে কমিশন যেন নিরপেক্ষতা বজায় রাখে, এমনটি দাবি করছেন বিশেষ করে এখানে আপিল করতে আসা প্রার্থীরা। গত 2 দিনে যদি আমরা বলি, আজকে যেহেতু আপিলের 3 দিন শুনানির 3 দিন চলছে, এই 3 দিনের মধ্যে গত 2 দিনে কিন্তু 140 জনের শুনানি হয়েছে। 140 জনের মধ্যে 110 জনেরই প্রার্থিতা ফিরে পেয়েছে প্রার্থীরা, এবং বাকি জন যেগুলো প্রায় 30টির মতো মনোনয়নপত্র ছিল, এর মধ্যে কিছু অবৈধ ঘোষণা করেছেন। অর্থাৎ তাদের সুযোগ রয়েছে আদালতের দ্বারস্থ হওয়ার। তারা হয়তো অনেকে আদালতে যাবেন এবং অনেকে বলছেন যে তারা আর আদালতে যাবেন না, এখান থেকে শেষ করে দিয়েছেন। বিশেষ করে যারা বাদ পড়ছে তারা স্বতন্ত্র প্রার্থীরাই বেশিরভাগ। এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তারা ওই 1% ভোটারের সমর্থন যুক্ত তথ্যাদি প্রমাণ করতে না পারায় মূলত তারা বাদ পড়ছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে। জাতীয় নির্বাচনের দিন পক্ষপাতমূলক ও দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ ও কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে কথা জানান তিনি। এর আগে খোলা জিপে প্যারেড মাঠ পরিদর্শন ও কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় নবাগত আনসার সদস্যদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি। এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে প্রতি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এবারে অন্য প্রসঙ্গ। কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে শিশু আহত হওয়ার পরদিনই মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের। গুরুতর অবস্থায় হানিফ নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরপর এমন ঘটনায় সীমান্তে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার সকালে কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন হানিফ। এ সময় নদীর তীরে পুঁতে রাখা একটি মাইনের উপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করেন। এর আগে রোববার সকালে টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একের পর এক ঘটনায় আতঙ্ক বেড়েছে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে। প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কক্সবাজার টেকনাফ সড়কের ওয়াইকং এলাকায় মানববন্ধন করেন তারা। সবাই আতঙ্কের মধ্যে আছি। আমাদের দেশে গুলি এসে পড়তেছে, এটা তো কোনো আমাদের সমস্যা না, এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। সীমান্ত এলাকা আসলে এখন অরক্ষিত। মায়ানমারের বাহিনী এখন আমাদের সীমান্তে এখন অবস্থান করতেছে। এখন আমরা আতঙ্কে আছি। অনেক সন্ত্রাসী বিদ্রোহী গ্রুপ এখানে ধরা খাইছে, কিন্তু এদের হাতে তো অস্ত্র ছিল। এই অস্ত্রটা কোটাই, এই অস্ত্র যদি ওখানে যদি থেকে যায় তাহলে আমাদের সীমান্ত অরক্ষিত থাকবে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবির অভিযানে 2 দিনে আটক করা হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 57 জনকে। সময় সংবাদ, কক্সবাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের টেকনাফে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুবেল, গতকাল মিয়ানমারের ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু গুরুতর গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর আজকে আবার মাইন বিস্ফোরণ। মিয়ানমারের আরকান আর্মির যে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সকালে লক্ষ্য করেছি 10:30টার দিকে, যতটুকু জানতে পেরেছি মৎস্যগের ছিল সীমান্তের লম্বার বিল এলাকায়। সেখানে সে যায়, এক পর্যায়ে সে নদীর তীরে নামার পর
বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক সেখানেই তার পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই পায়ে আহত হওয়ার পরও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর স্থানীয় যারা বাসিন্দা ছিল আশপাশে তারা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে এখন পর্যন্ত উখিয়ার MSF হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর, এই বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আসলে জানতে পেরেছি। এখন পর্যন্ত সীমান্তের যে উত্তেজনা, যদি গতকালকের আর আজকের দুইটি মিলেই কিন্তু এখানকার সীমান্তের বাসিন্দাদের যে উদ্বেগ সেটি কিন্তু আরও বেড়েছে। যেহেতু গতকালকে গুলিবিদ্ধের ঘটনা, আজকে আবার যেহেতু মাইন বিস্ফোরণের ঘটনা, সব কিছু মিলিয়ে সীমান্তে এখন পর্যন্ত কোনো গোলাগুলির শব্দ না হলেও কিন্তু এসব ঘটনায় কিন্তু স্থানীয় মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বেড়েছে। আমরা অনেকেই দেখেছি সীমান্তে যে ঘরবাড়িগুলো রয়েছে অনেকের ঘরে কিন্তু এখনো আবদ্ধ অবস্থায় আছে, আবার অনেকে তালাবদ্ধ করে রেখেছে। এভাবে কিন্তু যেই কৃষি জমি বলেন, অনেকে কৃষি জমিতে যাচ্ছে না, আবার অনেকে যে বাচ্চাকে স্কুলে পাঠাবে সেই পরিস্থিতি নেই। সেই পরিস্থিতি আমরা এখানকার এলাকায়, সীমান্ত এলাকায় আসলে লক্ষ্য করেছি। এখন পর্যন্ত বিজিবিও তাদের অবস্থানে রয়েছে, তারা নিরাপদে তাদের যে টহল জোরদার থেকে শুরু করে যে কার্যক্রম রয়েছে সেগুলো চালিয়ে যাচ্ছে। তবে বেলা 11টার দিকে কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেই সড়কের দুপাশে কয়েক হাজার স্থানীয় বাসিন্দা কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা মানববন্ধন করেছে এবং মানববন্ধনে তারা বলছে মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনা হলেও কিন্তু সেই ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের নাগরিকরা। এই যে গুলি এসে পড়ছে, মারা যাচ্ছে, আহত হচ্ছে, এটির জন্য আন্তর্জাতিকভাবে তদন্ত করে যাতে মিয়ানমারের যদি দায়ী থাকে তাদের বিচারের জন্য আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর স্থানীয়রা যাতে নিরাপদে থাকতে পারে সেজন্য নিরাপত্তা জোরদার করার জন্য বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের টেকনাফে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও কার্যত কোনো অগ্রগতি নেই বললেই চলে। তার উপর নতুন সংকট মিয়ানমার সীমান্তে বাড়ছে। নিরাপত্তা ঝুঁকি, রাখাইনের সংঘাতে ছোড়া মর্টার শেল ও গুলির আঘাতে প্রায় হতাহত হচ্ছেন সীমান্তের বাংলাদেশি নাগরিকরা। এ অবস্থায় সামরিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রোববার সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয় শিশুসহ 2 বাংলাদেশি। এর মধ্যে জীবন শঙ্কায় গুলিবিদ্ধ শিশুটি। এর আগেও নাইক্ষংছড়ি, ঘুমধুম সহ সীমান্ত এলাকাগুলোতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভেতরে পড়ার ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, নাহে তামাদো, তাদের ফায়ারিং এবং সেখানে মানুষ জখম হয়েছে, মারাও গেছে, এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তার সাথে যেটা এখন আরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে গ্লোবাল যে ফান্ড, যেই রিসোর্স দেওয়া হতো সেটাও কমে আসছে। তো এটা একটা চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসন থমকে থাকা কিংবা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্তে মর্টার গুলিতে বাংলাদেশিদের হতাহতের ঘটনায় কূটনৈতিক সমাধানে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। একটা দুর্বলতা আমাদের কূটনীতির, সেটা হলো ওই সবসময় আমরা ট্র্যাক 1-এর মধ্যেই রাখি, যেটা হয়, এবং ট্র্যাক 1 আবার সবসময় কৃতিত্ব নিতে চাই। আমরা সামরিক কূটনীতি ব্যবহার করতে পারিনি, সেটাও একটা বিশাল দুর্বলতা। আমরা ভালো করেই জানি ওপাশে হলো সামরিক বাহিনী হলো ক্ষমতায় রাখে, বিশেষ করে তামাদর কথা যদি বলি, আবার আরাকান আর্মি যদি বলি, ওটাও তো সামরিক কাঠামো। বিশ্লেষকরা বলছেন আগামীতে নির্বাচিত সরকারের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে রোহিঙ্গা সংকট ও মিয়ানমার ইস্যু। নির্বাচিত সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 10 ফেব্রুয়ারি। এই দুজনের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়া সহ হত্যার পরিকল্পনা, উস্কানি ও প্ররোচনার 5টি অভিযোগ আনা হয়। এদিকে জুলাই হত্যাযজ্ঞের আসামি আওয়ামী লীগ নেতা ট্রাইব্যুনাল থেকে জামিনের প্রতিবাদে হাইকোর্ট মাজারের সামনে বিক্ষোভ হয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা একটি অডিওতে শোনা যায় কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। এছাড়া এই দুইজনের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে হত্যার পরিকল্পনা, উস্কানি ও প্রচারণার 5টি অভিযোগ আনা হয়। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে সোমবার আনিসুল ও সালমানের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 10 ফেব্রুয়ারি। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ
যে বর্ণনা যেভাবে আসছে সেটা হচ্ছে যে তারা কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। তাদের আইনজীবীর দাবি, টেলিফোন কথোপকথনগুলো এআই দিয়ে তৈরি। যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। যে এলিগেশনগুলো আনা হয়েছে এখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং কোনো এভিডেন্স নেই। এদিকে লক্ষ্মীপুরে জুলাই আগস্টের মামলার আসামি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় হাইকোর্টের মাজার গেটের সামনে বিক্ষোভ হয়েছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, শারীরিক অসুস্থতা বিবেচনায় শর্ত সাপেক্ষে জামিন দেয়া হয়েছে তাকে। অনারেবল ট্রাইব্যুনাল 2-এ একজন লিভার সিরোসিসে আক্রান্ত এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। হুমায়ুন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সব ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে অভিযোগ করেছে টিআইবি। জুলাই সনদ লঙ্ঘন করার মাধ্যমে পরবর্তী সরকারকেও তারা একই পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুদকের ভূমিকা ও পুলিশ কমিশন অধ্যাদেশের সমালোচনাও করেন তিনি। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জবাবদিহিমূলক সরকার, সুশাসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে বিভিন্ন সংস্কারের অগ্রগতি বিশ্লেষণ করেন। বলেন, সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর মধ্যে প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহীন কর্তৃত্বের চর্চা অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এ সময় সরকারের সমালোচনা করে ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার বিরোধী অপশক্তির কাছে আত্মসমর্পণের কারণে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে। পুরো জাতি সংস্কার চায়, কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, এরকম শক্তি আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করার যে কর্মকৌশল বা কোনো প্রক্রিয়া সেদিকটা যে প্রয়োজন সেটা গুরুত্ব উপলব্ধি করা হয়নি, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি। কীভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারাও লঙ্ঘন করতে পারবে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই বলেও মন্তব্য টিআইবির। কোনো দিক নির্দেশনা নেই, কি হচ্ছে আমরা সেটা জানি না। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। একদিকে নির্বাচনের ব্যস্ততা, অন্যদিকে জাল টাকার কালো হাত পড়েছে গ্রামগঞ্জ থেকে বন্দরে। এ অবস্থায় ভোগান্তি ও ঝুঁকি এড়াতে একদিকে ডিজিটাল লেনদেনে উৎসাহী করছে বাংলাদেশ ব্যাংক, অন্যদিকে এমএফএসে নজরদারি বাড়ানোর তাগিদ আইনশৃঙ্খলা বাহিনীর। তবে শুধু সীমান্ত নয়, দেশের অভ্যন্তরেও নজরদারি না বাড়ালে দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা অর্থনীতি বিশ্লেষকের। সিলিয়া সুলতানার রিপোর্ট। গত 23 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হোমতাবাদ থেকে বাংলাদেশি 2 টাকার 60,000 নতুন নোট উদ্ধার করে দেশটির কাস্টমস বিভাগ। অক্টোবরে চট্টগ্রামের 20 কোটি টাকা ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে 1 কোটি টাকার জাল টাকা ছাড়াও ডলার, ইউরো সহ বিপুল পরিমাণ বৈদেশিক জাল মুদ্রা আটক হয়। সম্প্রতি যশোরের কেশবপুর থেকে উদ্ধার করা হয় জাল টাকা। শেরপুরের পোস্ট অফিস থেকেও গ্রাহককে জাল টাকা সরবরাহের ঘটনা ঘটে। ফলে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়া জাল টাকা এবার জাতীয় অর্থনীতিতেও মাথা ব্যথার কারণ। 2 লক্ষ কোটি টাকা যদি দেশের ভিতরে প্রবেশ করতে হয়, যদি কেউ চায় যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা, সেক্ষেত্রে আমি নোট ছাড়লাম, কিন্তু আমি আবার সেই নোটটা দিলাম জাল নোট।
মানে দুইটা অপকর্ম আমি একসাথে সাধিত করলাম। আমরা বড় ধরনের একটা মিটিং করেছিলাম, আপনারা জানেন, ডিজিএফআই, এনএসআই, সিআইডি সবাইকে নিয়ে। এদিকে গত 23 ডিসেম্বর ভোটারদের কেন্দ্রে আসা বন্ধে টাকা ছড়ানো হতে পারে বলে আশঙ্কা করে নির্বাচন কমিশনকে জানায় মাঠ প্রশাসন পুলিশ। এছাড়া ভোটের আগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে অবৈধ লেনদেন ঠেকাতে কঠোর নজরদারির সুপারিশ করে আইনশৃঙ্খলা বাহিনী। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ঝুঁকি না, কারণ এটা তো আমাদের একটা প্রচলিত ট্রানজাকশনের একটা মিডিয়া। তারপরে যদি মনে করেন সন্দেহজনক লেনদেনের বিষয় থাকে, সেক্ষেত্রে নির্বাচনের সাথে কোনো বিস্তারের থাকে, সেটা তো যাচাই করার সুযোগ আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে। বিশ্লেষকদের মতে সবার দৃষ্টি নির্বাচনের দিকে, ফলে শুধু সীমান্তে নয়, জাল টাকা ধরায় অভ্যন্তরেও নজরদারি বাড়াতে হবে। যেহেতু আমরা দীর্ঘ সময় পরে অনেক প্রভাবশালী লোকজনকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে দেখেছি, তারা কিন্তু বসে নেই। তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করবে, যে কোনো জায়গায় হোক একটা যদি ইনস্ট্যাবিলিটি করতে পারে, দিন শেষে কিন্তু এটা তাদের সাকসেস। একটা জিনিস দেখার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু ইউনিট আমাদের সরকারের আছে। লিড টাইম বাংলাদেশে যে এটা অনেক বেশি সময় লেগে যায়, সেটা কীভাবে কমানো যায়, প্রভাব পড়ার আগেই যদি আমরা ডিটেক্ট করে ফেলতে পারি। জাল টাকার ভোগান্তি কমাতে, ক্ষতি এড়াতে বড় অঙ্কের অর্থ ডিজিটালে লেনদেনের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় স্কুল ছাত্রী ফাতেমা আক্তার নীলিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলন মল্লিককে গ্রেফতার করেছে র্যাব। সকালে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন মল্লিক জানিয়েছেন, নীলিকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিলে রাজি হয়নি সে। এর জেরেই ঘটে হত্যাকাণ্ড। নৃশংস হত্যাকাণ্ডের সত্যতা উদ্ঘাটনে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্তের কথা জানিয়েছে র্যাব। শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর নিজ বাসা থেকে নীলির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়িতে ছিলেন। নীলিকে নিয়ে বাসায় ছিলেন তার বোন শোভা। দুপুরে জিমে যান শোভা, পরে বাসায় ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে নীলি। চাহিদার অর্ধেক এলপিজিও মিলছে না বাজারে। তীব্র সংকটের পাশাপাশি থামছে না দাম নিয়ে নৈরাজ্য। খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় কয়েকটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ। আবার কিছু কোম্পানি আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সরকারের অনুমতি না পাওয়ায় বাড়ছে সংকট। তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা আমদানিকারকদের। এ অবস্থায় এলপি গ্যাস আমদানিতে ক্রেডিট সুবিধা বাড়ানো বাংলাদেশ ব্যাংক। খলিলুর রহমানের ছবিতে ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ৩২০০ টাকার সিলিন্ডার ৫,০০০ টাকা বিক্রি হচ্ছে, এরপরে দিচ্ছে না। দোকান খালি হয়ে রয়েছে, কিন্তু আমি তো মাল পাচ্ছি না। কোম্পানির কোন ডিলার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে গ্যাস কিনতে পাচ্ছি না। এলপি গ্যাস নেই, রাজধানীর অনেক দোকানে সাঁটানো এমন নোটিশ। সংকটের মধ্যে দাম নিয়েও চলছে নৈরাজ্য। সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে, এরপরও পাওয়া যাচ্ছে না সব জায়গায়। বিভিন্ন দোকানে ঘুরতেছি, বিভিন্ন জায়গায় কল দিচ্ছি, কোনো জায়গাতে আসলে কোনো রেসপন্স পাইতেছি না। ১৩০০ টাকা সরকারি রেট, এখন বর্তমানে ২৫০০ টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এখন কেন এত দাম বাড়তেছে, এখন এটা দেখার তো কেউ নেই। আমার এখানে যা বোতল পিছনে দেখতেছেন সবগুলি খালি বোতল, এজন্য আমি এটা টানাইতে বাধ্য হয়েছি। কেবল বাসাবাড়িতে রান্নাবান্নাই নয়, সংকটের প্রভাব এলপিজি বা অটোগ্যাস নির্ভর পরিবহন খাতেও। কোনো স্টেশন বন্ধ, আবার কোনোটিতে যানবাহনের দীর্ঘ সারি। ১ ঘন্টা ধরে ঘুরতেছি, এলপিজির দাম বাড়ানোর পর থেকে এরকম চলতেছে। দোকানে যেন আগে লাইন থেকে আউট করে দেয়, ব্যারিকেড দিয়ে রাখছে, কোনো গ্যাস নাই, বন্ধ। দেশে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় ১,২০,০০০ থেকে ১.৫ লাখ মেট্রিক টন। ব্যবসায়ী সমিতির তথ্য মতে বর্তমানে মিলছে চাহিদার মাত্র ৪০% এলপি গ্যাস। ৫.৫ কোটি সিলিন্ডারের বিপরীতে রিফিল হচ্ছে ১.৫ কোটি। আর যানবাহনে মাসিক ১৫,০০০ মেট্রিক টন চাহিদার জায়গায় পাওয়া যাচ্ছে ৪ থেকে ৫,০০০ মেট্রিক টন এলপিজি। কিন্তু নজিরবিহীন সংকটের নেপথ্যে কি কারণ? এলপিজি খাত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞা থাকায় জাহাজ সংকট, ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় বেশ কিছু কোম্পানির উৎপাদন বন্ধ। আবার কয়েকটি কোম্পানি আমদানি বাড়ানোর আবেদন করলেও জ্বালানি বিভাগ অনুমতি দিতে দেরি করায় এ পরিস্থিতি। আমাদের মোট ২৮টা লাইসেন্সি কোম্পানি ছিল এলপিজিতে। এর ভিতরে ৭-৮টা কোম্পানি ইম্পোর্ট করতে পারতো রেগুলারলি, আর বাকি ২০টার উপরে কোম্পানি ইম্পোর্ট করতে পারতো না। ফলে এখানে একটা চ্যালেঞ্জ ছিল। তবে এখন যদি বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসে, তাহলে সবাই ইম্পোর্ট করতে পারলে আমাদের কাছে সারপ্লাস এলপিজি থাকবে বলে আমার বিশ্বাস।
তবে তীব্র সংকটের পরিপ্রেক্ষিতে ব্যাংক ঋণ সুবিধা বাড়ানো সহ নীতিগত কিছু সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা এলপি গ্যাস আমদানিকারকদের। দোকান ভর্তি সিলিন্ডার থাকলেও তার কোনোটিতে নেই গ্যাস, যা বলে দিচ্ছে সংকটের তীব্রতা। আর এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে বিভিন্ন পক্ষ আশ্বস্ত করলেও বাস্তবতা এখনো ভিন্ন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সেকেলে প্রযুক্তি, অদক্ষ চালক, বালু বোঝাই বালখেট ও ডুবোচর যেন নদীপথের ভয়াবহ আতঙ্ক। শীতে কুয়াশাচ্ছন্ন পরিবেশ নদীপথকে করে তোলে আরও বিপজ্জনক। দেশের দক্ষিণে নৌরুটে ঘটছে একের পর এক দুর্ঘটনা। গেল 1 বছরে প্রাণ হারিয়েছেন অর্ধশত মানুষ। প্রতিটি অঘটনের পর হয় তদন্ত কমিটি, কিন্তু বাস্তবায়ন হয় না সুপারিশ। সুজয় দাসের ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্টে। সড়কের চেয়ে ঝক্কি ঝামেলা কম, আরামদায়কও। তাছাড়া দক্ষিণাঞ্চলের এমন অনেক এলাকা আছে যেখানে নৌপথই ভরসা। তাই বরিশাল বিভাগের মানুষ যাতায়াতে লঞ্চকেই প্রাধান্য দিত। কিন্তু একের পর এক দুর্ঘটনা সেই ভরসাকে শঙ্কায় পরিণত করেছে। পরিসংখ্যান বলছে দেশের সবচেয়ে বেশি নৌ দুর্ঘটনা হয় দক্ষিণ অঞ্চলের নদীপথগুলোতেই। গত 5 বছরে 450টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 350-রও বেশি মানুষ। 2021 সালে সর্বোচ্চ 65টি নৌ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল 110 জন। আর সবশেষ 2025 সালে এই নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছিল। যদিও বেসরকারি এই পরিসংখ্যান হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। খোদ লঞ্চ চালকদেরই অভিযোগ, অভ্যন্তরীণ নৌরুটের 3/4 নৌযান চলে সেকেলে প্রযুক্তিতে। নেই নেভিগেশন রাডার। আধুনিক প্রযুক্তি ব্যবহার হাতে গোনা বড় কয়েকটি লঞ্চে, তাও নামে মাত্র। অদক্ষ চালকের পাশাপাশি সবচেয়ে বড় আতঙ্ক রাতে বালু বোঝাই বালঘেট। গতিপথের নির্দেশিকা বয়া কার্যত অকার্যকর। ডুবোচর দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কয়েক গুণ। ছোট জাহাজগুলোর রাডার নেই, আমরা রাডারে সব কিছু দেখতে পারতে আছি, ওরা তো আর কিছু দেখতে পারতে আসে না। ওরা মনে করেন আউলা ফাতালি আয়া আমার সামনে রানিং জাহাজের সামনে আয়া মেরে দিল। বিআইডব্লিউটিএ মানে ডিজি শিপিং যাতে এই দিকে নজর দেয় যে কার রিক্রুটমেন্ট আছে না আছে, এগুলো জানি যাচাই বাছাই করে দেখে, তাহলে মানে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা একটু কমবে। সড়ক পথে যত উন্নতি হয়েছে আমাদের নদী পথে ততটাই অবনতি হয়েছে। বয়া বাতি মাতনি এগুলো কিছু নাই বললেই চলে। বর্ষা মৌসুম তো আছেই, শীতে নাব্য সংকট, ঘন কুয়াশায় নদীপথ হয়ে ওঠে আরো বিপজ্জনক। তার উপরে যাত্রী সংকটে লঞ্চ ব্যবসায় ধস, দাবি মালিকদের। সর্বদিক থেকে প্লাস মাইনাস করলে লাভেও নাই লসেও নাই। নৌপথ এখন যে কটা লঞ্চই আছে তাদের একেবারে লেটেস্ট মডেলের রাডার স্থাপন করা অত্যন্ত জরুরি। এদিকে এক একটি নৌ দুর্ঘটনার পর তদন্ত কমিটি হলেও তার সুপারিশমালা আর বাস্তবায়ন হয় না বলে ক্ষোভ নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্তাদেরই। আর লোকবল ও প্রযুক্তিগত সংকটের দোহাই দিয়ে ব্যবস্থার প্রতিশ্রুতি সংশ্লিষ্টদের। বিভিন্ন নৌপথে এগুলো যেন অবৈধভাবে চলাচল করতে না পারে সেজন্য আমরা কোস্টগার্ড, তারপরে নৌ পুলিশকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি। তাছাড়া আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্টের পরিচালনার মাধ্যমে নিয়মের মধ্যে আসার জন্য রাতে যেন চলাচল না করতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। কিছু সীমাবদ্ধতাও আছে, যে প্রযুক্তিগত যে অ্যাডভান্সমেন্টটা পৃথিবী এগিয়েছে সেই জায়গাটাতে আমরা বাংলাদেশ অথবা এখনো অতটা কোপ আপ করতে পারিনি। আমাদের যে ফিজিক্যাল লেবারটা আছে এটাকে দিয়ে আমরা আমাদের নিয়মিত নৌটহল চলমান আছে। তথ্য বলছে বরিশাল বিভাগের 89টি নদ নদীর মধ্যে 42টি নদীর 692 কিলোমিটার এলাকায় ডুবোচরের কারণে স্বাভাবিক চরিত্র হারাচ্ছে নদীগুলো। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেশের বাইরের খবর। সহিংস বিক্ষোভের পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরান সরকারের। আন্দোলনের পেছনে মোসাদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে 5 শতাধিক নিহতের দাবি করেছে মানবাধিকার সংগঠন। এদিকে হামলার হুমকির পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইরান ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে।
রোববার রাতেও সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে ইরান। তীব্র শীত উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। পশ্চিমা গণমাধ্যম বলছে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশজুড়ে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। দেশটিতে ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আবারও হুমকি দিয়েছেন তিনি। লাগাতার হুমকির মুখে ইরান আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তেহরানের অভ্যন্তরের বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের স্পষ্ট নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ঐতিহাসিক পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে মন্তব্য করে বাহিনীটি। দেশটিতে চলমান রক্তক্ষয়ী সহিংসতার পেছনে মোসাদের সম্পৃক্ততা আছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইরানের আন্দোলনকারীদের সমর্থনে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস ও ইস্তাম্বুলে। ইরানের সরকারের পক্ষে সমর্থন জানিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরান সরকারকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। শেয়ার করা ছবিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নাম দেখা যায়। এটিকে উইকিপিডিয়ার একটি সম্পাদিত অংশ বলে মনে করা হচ্ছে। ছবিটিতে 2026 সালের জানুয়ারি থেকে ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে ট্রাম্পের রাজনৈতিক ইতিহাসের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের 45তম এবং 47তম প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে সমাবেশ করেছে তার দল পিটিআই। সমাবেশ ঘিরে দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সিন্ধু প্রাদেশিক সরকার বাগি জিন্নাহ পার্কে পিটিআইকে সমাবেশের অনুমতি দেয়। তবে শেষ মুহূর্তে অনুমতিপত্র পেতে দেরির অভিযোগ তুলে পিটিআই স্থান পরিবর্তনের ঘোষণা দেয়। যদিও দলটির সমর্থকেরা পূর্ব ঘোষিত স্থানেই জড়ো হন। এ সময় ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী। পিটিআইয়ের অন্য নেতাদের দাবি, সমাবেশস্থলে পৌঁছাতে বাধা দেওয়া হয় এবং সমর্থকেরা পুলিশের বাধার মুখে পড়েন। খেলার খবর, বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে নতুন নাটক আইসিসির। শ্রীলঙ্কা নয়, বিসিবি চা উপেক্ষা করে ভারতেরই 2 ভেন্যু চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনটাই দাবি ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে কয়েকদিন ধরেই নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। কখনো খবর আসে বাংলাদেশকে আলটিমেটাম দিয়েছে আইসিসি, ভারতে গিয়েই খেলতে হবে বিশ্বকাপ। আবার পরক্ষণেই শোনা যায় ভেন্যু পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়টি নাকি আমলে নিচ্ছে তারা। তাই চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে আইসিসি থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, বিসিবি অপেক্ষায় চিঠির জবাবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা আগেই জানিয়েছেন সোম মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে ফাইনাল ডিসিশন পাবেন। যদি শর্ত মানা না হয় তবে বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্তও নিতে পারে বাংলাদেশ। কিন্তু ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সবশেষ খবরে আশাব্যঞ্জক কিছু নেই। তাদের দাবি, শ্রীলঙ্কায় নয়, বাংলাদেশের চাওয়া উপেক্ষা করে ভারতেরই 2 ভেন্যু চেন্নাই ও তিরুবনন্তপুরমে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। মূলত বাংলাদেশের গ্রুপ পর্বের 4 ম্যাচের ভেন্যু ছিল কলকাতা ও মুম্বাই। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুতে উত্তপ্ত হয় পরিস্থিতি। এরপর বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারও বন্ধ ঘোষণা করা হয়। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়ে আইসিসিকে একাধিক মেইল দিয়েছে বিসিবি। এর মাঝেই ক্রিকবাজের এমন খবর আরও ঘোলাটে করল পরিস্থিতি। মাকসুম আলম খান, সময় সংবাদ। রোমাঞ্চকর ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড 16তম শিরোপা জিতল বার্সেলোনা। জেদ্দায় চিরপ্রতিদ্বন্দ্বীদের 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।
লড়াইটা যখন এল ক্লাসিকো, সেখানে মাঠের উত্তাপ ছড়াবে, হবে আক্রমণ প্রতি আক্রমণ। তবে জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রথমার্ধের যোগ করা সময়ে যা হয়েছে তা অবিশ্বাস্য, হার মানাবে যে কোনো থ্রিলার মুভির সবচেয়ে আকর্ষণীয় অংশকে। তবে জেদ্দায় ম্যাচের প্রথম 30 মিনিট ছিল ঝড় শুরু হওয়ার আগের নিস্তব্ধতা। বল দখল নিয়ে বারবার আক্রমণে গেছে বার্সেলোনা, রক্ষণ সামলে 2-1টি চেষ্টা চালায় রিয়ালো। 35 মিনিটে গোলের নিশ্চিত সুযোগ হাতছাড়া করা রাফিনিয়া প্রায়শ্চিত্ত করেন ঠিক 1 মিনিট পরেই। এরপরই শুরু হয় ম্যাচের মূল নাটক। 1 গোলের লিড নিয়ে যখন বিরতিতে যাওয়ার প্রহর গুনছে বার্সা, তখনই শুরু হয় ভিনি তাণ্ডব। ওয়ান ম্যান শোতে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। সেই গোলের রেশ কাটতে না কাটতে আবারও গোল। পেদ্রির ম্যাজিক্যাল পাস, সেখান থেকে লেভানডস্কির ক্লিনিক্যাল ফিনিশিং, চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না থিবো কর্তুয়ার। তবে এর মিনিট 2 পরে বার্সার আনন্দ ম্লান করে দেন গঞ্জালো গার্সিয়া। গোল লাইনে রাফিনিয়া ক্লিয়ার করলেও বল জালে জড়ান গার্সিয়া। 2-2 গোলের সমতায় বাজে প্রথমার্ধের বাঁশি। দ্বিতীয়ার্ধে শরীফে ফেরে রিয়াল, বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ভিনি রদ্রিগোরা। এরপরে আসে সেই মুহূর্ত, রিয়ালের ডি বক্সের বাইরে রাফিনিয়ার শট, অ্যাসেন্সিওর পায়ে লেগে গতি পরিবর্তন করে জাল খুঁজে নেয় বল। আবারও ম্যাচের চালকের আসনে বার্সেলোনা। দলকে ম্যাচে ফেরাতে দৃশ্যপটে হাজির কিলিয়ান এমবাপে, তবে ফরাসি তারকাও ব্যর্থ। যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক ফ্র্যাঙ্কি ডি ইয়ং। 10 জনের দল নিয়েও লড়াই চালিয়ে যায় হ্যান্সি ফ্লিক বাহিনী। তাতেই টানা দ্বিতীয়বারের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড শিরোপা জেতে ফুটবল ক্লাব বার্সেলোনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রতিশ্রুতি। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জামায়াতের, ইসি ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জনগণের কাছে প্রকাশ, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার। এবং টেকনাফে এবার মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের, গুরুতর অবস্থায় হাসপাতালে, গুলি আতঙ্কে ঘর থেকে বের হওয়া বন্ধ, সীমান্তবাসী সতর্ক বিজিবি। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমরিনান। ধন্যবাদ আলিশা। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।